আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি চতুর্থ শ্রেণীর অঙ্কের ক্লাস নেব। তাই চতুর্থ শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমরা তোমাদের আমার গণিত বইয়ের 202 থেকে 209 পাতা খোলো। আমার গণিত বইয়ের 202 পাতার আগে তোমাদের মৌলিক উৎপাদকের বিশ্লেষণ এই অঙ্ক শেষ হয়েছে, তাই তো? আজকে বিভিন্ন আকার তৈরি করব। দেখো, মুক্ত ও বদ্ধ চিত্রের ধারণা, চিত্র ও ক্ষেত্রের ধারণা এবং ত্রিভুজের ধারণা, দৈর্ঘ্য, প্রস্থ ও পরিসীমার ধারণা, এই বিষয়ে অঙ্ক আজকে আছে। সেইটুকু নিয়েই আজকে আমাদের আলোচনা। আমি সেই বিষয়ে আলোচনা করছি। কেমন? দেখো, তোমাদের 202 পাতার বিভিন্ন ছবি আছে। এই ছবিগুলো আমি বোর্ডে আঁকছি। দেখো, এই যে দেখো, বিভিন্ন আকারের চিত্র আমি বোর্ডে এঁকেছি। দেখো, প্রথম যে চিত্রটা, সেটা দেখো 3 কোণা আকৃতির এবং সেটা কোথাও খোলা নেই, মুক্ত নেই, বদ্ধ। এটা দেখো 4 কোণা আকৃতির, কিন্তু উপর দিকটা মুক্ত। এটা 4 কোণা আকৃতির, বদ্ধ। এটা দেখো একটা গোলাকার আকৃতির, আর এটা একটা 4 কোণা আকৃতির, এই দিকটা মুক্ত মানে খোলা। এটা একটা গোলাকার আকৃতির, অর্ধ গোলাকার, সেটা দেখো একদিকটা খোলা। তাহলে দু রকমের চিত্র এখানে আমরা লক্ষ্য করছি। প্রথমে দেখো, এই যে চিত্রগুলোর একদিক খোলা, দেখো এটা, এটা এবং এটা। এই যে চিহ্ন দিলাম যে চিত্রগুলো, এইগুলোকে বলা হয় মুক্ত চিত্র। তাহলে একটা রাইট চিহ্ন দেওয়া, চিহ্নযুক্ত চিত্রগুলি হলো মুক্ত চিত্র। আর দেখো, এই যে বদ্ধ, যেগুলো কোথাও খোলা নেই, এগুলোতে আমি দুটো করে রাইট দিচ্ছি, এটা এটা এটা। তাহলে এই দুটো করে রাইট চিহ্নযুক্ত চিত্রগুলি হলো বদ্ধ চিত্র। কি চিত্র? বদ্ধ চিত্র। তাহলে দেখো, দু রকমের চিত্র পেলাম। যেটা খোলা সেটা হচ্ছে মুক্ত চিত্র, আর যেটা পুরো বদ্ধ তাকে বলা হয় বদ্ধ চিত্র। কেমন? তাহলে মুক্ত চিত্র, বদ্ধ চিত্র ধারণাটা তোমরা পেলে। এবার চলে এসো, আমি দেখো আঁকছি। মনে করো একটা এইরকম তার আছে। এই তারকে বাঁকিয়ে বাঁকিয়ে মনে করো একটা এইরকম আকার দিলাম। কেমন? বা সুতোকে কি করলে এইরকম আকৃতি করলাম দিয়ে। আর কাগজ কেটে মনে করো এইরকম, আমি করেছি কাগজ কেটে এইরকম আকৃতির, দেখো পেয়েছি। তাহলে এটা মনে করো আমি বোর্ডে এইরকম এটা দেখো, এর ভেতরটা যদি আমি এইরকম করে দিই,
এইটা হচ্ছে দেখো দুটোর আকার কিন্তু এক, এটাও তিন কোণাকার, এটাও তিন কোণাকার, কিন্তু এই প্রথম যে তিন কোণাকার যে ছবিটা, এটার কি হচ্ছে না মাঝখানটাতে কিছু নেই, এটা শুধু এইরকম তারকে বাঁকিয়ে বা এইরকম করে এটা একটা তিন কোণাকার দেওয়া হয়েছে। আর এটা দেখো এই সমতলিক জায়গার উপরে কি হচ্ছে জায়গা দখল করে আছে। তাহলে এই দু রকমের কি বলবো আলাদা আলাদা এদেরকে বলা হয়। এই যে তিনটি এটা রেখা মনে করো, তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ একটা সমতলিক চিত্র এঁকেছি, এটাকে বলা হয় ত্রিভুজ। কি বললাম তাহলে? তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ, কি রেখা না সরল রেখা, তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ এই সমতলের উপরে একটা চিত্র আঁকা হয়েছে, সেই জন্য এটাকে বলা হয় ত্রিভুজাকার চিত্র বা ত্রিভুজ। তাহলে এটার নাম কি বললাম? ত্রিভুজাকার চিত্র বা ত্রিভুজ। কেমন? আর দেখো এটাও তিন কোণাকার, এটা একটা জায়গা দখল করে আছে এই সমতলের উপরে, এটাকে বলা হয় ত্রিভুজাকার ক্ষেত্র। কি বললাম? ত্রিভুজ আকার ক্ষেত্র। তাহলে দুটো জিনিস তোমরা জানলে, এই চিত্রটা এবং এটার মধ্যে এটা কি হচ্ছে একটা ত্রিভুজ, আর এটা হচ্ছে ত্রিভুজাকার ক্ষেত্র। কেমন? এই ত্রিভুজ এবং ত্রিভুজাকার ক্ষেত্র এদের দেখো তিনটি ধার আছে। কি আছে? দেখো এটা একটা ধার, এটা একটা ধার, এটা একটা ধার, এটাও দেখো এটা একটা ধার, এটা একটা ধার, এটা একটা ধার, তিনটে করে এই দুটো ক্ষেত্রেই আছে। এদেরকে বলা হয়, এই ধারগুলোকে বলা হয় বাহু। তাহলে ত্রিভুজের বাহু কটা? একটা, দুটো, তিনটে। এটাও দেখো একটা, দুটো, তিনটে। তাহলে ত্রিভুজের তিনটি বাহু। কটা বাহু? তিনটি বাহু। কার? ত্রিভুজের। ত্রিভুজের তিনটি বাহু বা ধার বলা হয় এদেরকে। কেমন? এই ধারগুলোকে বাহু বলা হয়। কেমন? তোমরা বাহু বলবে। তাহলে ত্রিভুজের কটা বাহু? তিনটে বাহু। এবার এই তিনটে বাহুকে এবার এসো এই যে ত্রিভুজের তিনটে বাহুর আমাদের পরিমাপ করতে হবে, মানে এই বাহুগুলোর দৈর্ঘ্য আমাদেরকে মাপতে হবে। তা সেটা মাপতে গেলে আমাদের কি করতে হবে না দেখো তোমরা এটা জানো, এটা স্কেল। এই স্কেলের সাহায্যে তোমরা বিভিন্ন দৈর্ঘ্য এর আগের ক্লাসে তোমরা করেছো, মেপেছো, দৈর্ঘ্য মেপেছো, বিভিন্ন রেখাংশের দৈর্ঘ্য মেপেছো। এখন এই স্কেলের সাহায্যে আমরা এই ত্রিভুজটার দৈর্ঘ্য মাপবো। বা আমি একটা ত্রিভুজ আঁকছি, দেখো ত্রিভুজটা দেখো আমি আঁকছি। এটা মনে করো একটা ত্রিভুজ এঁকেছি। এই ত্রিভুজের তিনটে যে বাহু আছে এই বাহুগুলো মাপবো। কোনটা? তোমরা সেন্টিমিটার মিলিমিটারের মাপ স্কেল থেকে জানো। এই যে 0 থেকে 1 পর্যন্ত 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এরকম 15 সেন্টিমিটারের স্কেল এটা। আর 0 থেকে 1 এর মাঝখানে যে ছোট্ট ছোট্ট দাগগুলো আছে সেটা হচ্ছে মিলিমিটার। কেমন? তাহলে আমরা মাপবো। দেখো এই ত্রিভুজটার দৈর্ঘ্যটা মাপছি। দেখো এটা আর একটু বড়, আমি ছবিটা বড় এঁকেছি, তাহলে 15 সেন্টিমিটারেরও বেশি আছে, 15.5। তাহলে এই বাহুটা হচ্ছে 15.5 সেমি। এবার এই বাহুটা মাপি। এটা দেখো 13 সেমি, তাহলে 13 সেমি লিখে দিই। এইটা 13
সেমি। এই বাহুটাকেও মাপতে হবে আমাদের, তাহলে এই বাহুটা মাপছি দেখো, এটা হচ্ছে 12.5 সেমি। তাহলে এটা কত? 12.5 সেমি। তাহলে এই যে তিনটি বাহু, ত্রিভুজের তিনটি যে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 15.5 সেমি, 13 সেমি এবং 12.5 সেমি। কেমন? তাহলে এইভাবে স্কেলের সাহায্যে আমরা এটা মাপতে পারলাম। এবার দেখো, এই যে ত্রিভুজটা যে এঁকেছি, এই ত্রিভুজটার তিনটে বাহুই কিন্তু আলাদা আলাদা। তাহলে এই যে 15.5, 13 সেমি, 12.5 সেমি, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা। এই জন্যে এই ত্রিভুজটার একটা নাম আছে। কি ত্রিভুজ? না, বিষমবাহু ত্রিভুজ। বিষম মানে কি? মানে আলাদা আলাদা বাহু। তাহলে এই ত্রিভুজটার নাম হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে দেখো, ত্রিভুজের একটা ভাগ তোমরা পেয়ে গেলে, বাহু ভেদে ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ এক প্রকার পেলে। আরো হয় বাহু ভেদে ত্রিভুজ। দেখো আমি এখানে আঁকছি, নিচে একটা মনে করো 10 সেমি একটা রেখা টানলাম। এবার সমান করে দুটো বাহু আঁকবো। কেমন? তাহলে এই ছবিটার দিকে, এই ত্রিভুজটার দেখছি যে নিচের বাহুটা হচ্ছে 10 সেমি, আর এই দুটো বাহুর মাপটা দেখছি, এটা হচ্ছে 11.5, এটাও তাহলে 11.5। তাহলে 11.5 সেমি, আর এটাও হচ্ছে 11.5 সেমি। এই ত্রিভুজটার বাহুগুলোর দিকে লক্ষ্য করে দেখো, নিচের বাহুটা দৈর্ঘ্য 10 সেমি, 11.5 সেমি এবং 11.5 সেমি। মিলটা কোথায়? না, এই দুটো বাহুর দৈর্ঘ্য 11.5 সেমি করে, অর্থাৎ দুটো বাহু সমান। এই যে ত্রিভুজটার দুটো বাহু সমান হওয়ার জন্য এই ত্রিভুজটাকে কি ত্রিভুজ বলে জানো? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখো, আর একটা প্রকার পেয়ে গেলে সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এটা কিন্তু বাহু ভেদে হচ্ছে, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আরেকটা ত্রিভুজ আঁকছি, দেখো সেই ত্রিভুজটার দিকে লক্ষ্য করো। মনে করো 10 সেমি একটা বাহু, আর 10 সেমি বাহু। তাহলে দেখো, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার 10 সেমি, এটা একটা বাহু, এটাও 10 সেমি, এটাও 10 সেমি। তাহলে এই ত্রিভুজটার তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান। কত? না 10 সেমি, 10 সেমি, 10 সেমি। যে ত্রিভুজের তিনটে বাহুই সমান তাকে কি বলে জানো? তাকে বলে সমবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটার নাম কি? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। তাহলে দেখো, বাহু ভেদে ত্রিভুজ আমরা তিন প্রকার পেলাম। বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহুই আলাদা আলাদা তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। আর শেষেরটা পেলাম, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। কেমন? তাহলে বাহু ভেদে আমি লিখছি ত্রিভুজ তিন প্রকার: বিষমবাহু ত্রিভুজ, 2 নম্বর সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এবং 3 নম্বর পেলাম সমবাহু ত্রিভুজ।
এটা কি না বাহু ভেদে, কি ভেদে? বাহু ভেদে। বাহু ভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। কেমন? তাহলে তোমরা বুঝতে পারলে যে এই যে ত্রিভুজগুলো কোনটা কি ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, সমবাহু ত্রিভুজ কাকে বলে। কেমন? এবং প্রত্যেকটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য মাপ আমরা স্কেলের সাহায্যে অনায়াসেই মাপতে পারবো। তোমরা বারবার বলেছি যে ত্রিভুজ তোমরা আঁকবে তার যে 3টে বিন্দু পেয়েছে, যে 3টি বিন্দু, একটা দুটো তিনটে, এটাকে বলা হয় শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দুগুলো, একটা শীর্ষবিন্দু মনে করে এটা নাম দিতে পারি, এ একটা নাম দিলাম, বি একটা নাম দিলাম, সি একটা নাম দিলাম। এই এ শীর্ষবিন্দু, বি শীর্ষবিন্দু, এই দুটো শীর্ষবিন্দুর যে রেখাংশটা সেটা আমরা স্কেলের সাহায্যে মাপতে পারি। বি থেকে সি এই যে রেখাংশটার মাপ স্কেলের সাহায্যে মাপতে পারি, আর এ থেকে সি এই রেখাংশটার মাপ স্কেলের সাহায্যে মাপতে পারি। তোমরা অনায়াসেই মেপে ফেলতে পারবে। কেমন? এরপরে চলে এসো। তাহলে চিত্রক্ষেত্রের ধারণা এবং ত্রিভুজের ধারণা হয়ে গেল। এবার আসছি দৈর্ঘ্য প্রস্থ পরিসীমার ধারণা। এটা দেখো, এটা কি? এটা হচ্ছে, আমি একটা ছবি আঁকছি, দেখো। এটা মনে করো একটা চার কোণাকার একটা ক্ষেত্র এঁকেছি, ঠিক আছে? এটা মনে করো এইখান থেকে এই পর্যন্ত একটা মাপ, এখান থেকে এটা একটা মাপ, এখান থেকে এটা একটা মাপ, এটা একটা মাপ। কেমন? এই মাপগুলো যদি আমরা নিয়ে দেখি, এখান থেকে এটার মাপ 8 সেমি, এখান থেকে এটার মাপ 15 সেমি, এটা 8 সেমি, আর এটাও 15 সেমি। তাহলে দেখা যাচ্ছে এই যে আমি চার কোণাকার যে চিত্রটা এঁকেছি তার এই দিকের 8 সেমি, এটাও 8 সেমি, এটা 15 সেমি, এটাও 15 সেমি। এই চার কোণাকার যে চিত্রটা দেখো 15 সেমি, এই যে লম্বা দৈর্ঘ্যের যে বাহুটা এবং এই যে উপরের যে লম্বা দৈর্ঘ্যের বাহুটা, এই দুটো সমান। আর দেখো ছোট্ট যেটা, এটাকে চওড়ার দিকে যদি ভাবা হয়, এই ছোট্ট দৈর্ঘ্যের যেটা, এই দিকের 8 সেমি মাপ এবং এই যে এই দিকেও 8 সেমি মাপ, এগুলোকে কি বলে জানো? এই যে লম্বা দৈর্ঘ্যের যেটা মাপ তাকে বলা হয় দৈর্ঘ্য। কি বললাম? দৈর্ঘ্য। আর এই যে চওড়া দিকের যে মাপটা ছোট, এই মাপটাকে বলা হয় প্রস্থ। তাহলে এটাকে কি বললাম? দৈর্ঘ্য। তাহলে এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য। আর এই যে চওড়া দিকের যে মাপটা, এটাকে বলা হয় প্রস্থ। প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা জানলাম। লম্বা দিকের যেটা মাপটা তাকে দৈর্ঘ্য বলা হয়, আর চওড়া দিকের যে ছোট মাপটা তাকে বলা হয় প্রস্থ। এবার বলো, তোমরা এই রকম আকারে কোথায় দেখতে পাও? পাকা ঘরের কি হচ্ছে মেঝে, বা যে কোনো ঘরের যে মেঝেটা সেটা দেখো এই রকম আকারে। লম্বা দিকের যে মাপটা মেঝের, সেটাকে কি বলবে? দৈর্ঘ্য। আর চওড়া দিকের যে ছোট মাপটা তাকে বলা হয় প্রস্থ। এরকম আকার কোথায় আর দেখতে পাও? দেওয়াল, ছাদ, সিলিং আমরা দেখতে পাই এরকম আকারে। একটা ইট তোমরা দেখেছো এরকম আকৃতি। তাহলে এই যে দৈর্ঘ্য প্রস্থ ব্যাপারটা আমরা জানলাম এবং স্কেলের সাহায্যে মাপতে পারবো। এবার আসছি যে এই যে দৈর্ঘ্যগুলো 15 সেমি, 8 সেমি, 15 সেমি, 8 সেমি, এই চারটে মাপকে যদি আমরা যোগ করে ফেলি, দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ, এগুলোকে যদি যোগ করি, মনে করো 15 সেমি, এটা যোগ 8 সেমি, যোগ এটা কত? 15 সেমি, যোগ এটা কত? 8 সেমি। এই চারটেকে যোগ করি, 15 আর 8 এ 23, 23 আর 15 38, 38 আর 8 এ 46। কেমন? তাহলে এটা হয়ে গেল 46 সেমি।
কোনটা? যদি এখান থেকে স্টার্ট করি, এই গেলাম, এই গেলাম, এই চারটে, অর্থাৎ চতুর্দিকের যে সীমানা, এই চারদিকের সীমানাকে কি বলে জানো? পরিসীমা। কি বললাম? পরিসীমা। পরিসীমা। তাহলে পরিসীমাটা কত? না 46 সেমি। এই যে আয়তক্ষেত্রাকার যে চিত্রটা, তার চতুর্দিকের সীমানা, অর্থাৎ যদি আমি বেড়া দিই, এটাকে যদি একটা বাগান মনে করি, বাগানের চারিদিকে যদি বেড়া দেওয়া হয়, তাহলে বেড়ার দৈর্ঘ্য কত হবে? না 46 সেমি। কেমন? তাহলে এটাকে কি বলে? পরিসীমা। তাহলে দেখো, দৈর্ঘ্য জানলে, প্রস্থ জানলে, এইমাত্র জানলাম পরিসীমা, অর্থাৎ তার চারিদিকের যে সীমানাটা। কোনো জায়গার দেখবে সীমানা দেওয়া হয়, প্রাচীর দেওয়া হয়, বেড়া দেওয়া হয়, এগুলোকে বলা হয় পরিসীমা। তাহলে এই পরিসীমা আমরা কি করব? এই স্কেলের সাহায্যে মেপে এবং সেইগুলোর যোগ করে যে যোগফলটা পাবো, সেটাই হচ্ছে তার পরিসীমা। ঠিক আছে? তাহলে এই এককটা নিয়েও আলোচনা করলাম, দৈর্ঘ্য, প্রস্থ এবং পরিসীমা ধারণা। এবার বিভিন্ন আকারে হতে পারে। যেমন ত্রিভুজটা যে পেয়েছিলাম, তারও দেখো এই যে ত্রিভুজটা, এই মাপটা, এই মাপটা আর এই মাপটা, তিনটে মাপ যোগ করে যেটা পাবো যোগফল, এটা হবে ত্রিভুজের পরিসীমা। আবার বিভিন্ন আকারে এর পরের ক্লাসে আলোচনা করবো। এইরকম আকার হতে পারে, এরকম, এটার মাপ, এটার মাপ, এটার মাপ, এইগুলোর প্রত্যেকটার মাপ আলাদা আলাদা, এগুলোকে যোগ করলে যেটা পাবো সেটাই তার পরিসীমা। আবার মনে করো একটা আকার পেলাম, সেটা এরকম আকার হতে পারে, এরকম আকার হতে পারে, তার চারিদিকে এই দৈর্ঘ্যগুলোর মাপ করে যোগ করলে যেটা পাবো সেটাও তার পরিসীমা। এইরকম বিভিন্ন আকৃতির যে চিত্র, সেই চিত্রের রেখাংশগুলোর দৈর্ঘ্য যোগ করে যেটা পাবো, যে যোগফলটা, সেটাই হবে তার পরিসীমা। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে যদি আজকে আমি সংক্ষেপে বলি, তোমরা আজকে জানলে মুক্ত চিত্র, বদ্ধ চিত্র, ত্রিভুজ এবং ত্রিভুজের যে বাহুভেদে বিভিন্ন প্রকার, সেটাও তোমরা জানলে। বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, আর কোন ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ এবং পরিসীমা, সেটাও তোমরা জানলে। কেমন? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অনেক ধন্যবাদ।